কিন্তু উনি বেঁচে বেরিয়ে এলেন কি করে? ওই সিট 11A কি ওর প্রাণ বাঁচিয়ে দিয়েছিল? আসলে 11 সিটের প্যাসেঞ্জারের ভাগ্য খুব ভালো ছিল। বিমানের একটা কোনো সিট আর একটা থেকে বেশি নিরাপদ এরকম তো হয় না। দুর্ঘটনার নেচারের উপর পুরোটা নির্ভর করে। তো হ্যাঁ, ওর ভাগ্য খুব ভালো ছিল। কিন্তু সমস্ত বিমান দুর্ঘটনাতেই সিট নাম্বার 11 এইভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে হয় না। এখানে কিভাবে দুর্ঘটনা হচ্ছে সেটাই সব থেকে ইম্পর্টেন্ট। কোনো দুর্ঘটনাতে শুধু একজন বেঁচে গেছে সেটা সাধারণত দেখা যায় না। বেশিরভাগ সময়ই হয় সবাই বেঁচে যায়, আর নইলে এমন দুর্ঘটনা হয় যেখানে কেউই বাঁচে না। কিন্তু রমেশ বেঁচে গেলেও ওর পরিবারের বাকিরা বাঁচেনি। ওর ভাই কয়েকটা সিট দূরেই বসেছিলেন, আর অবভিয়াসলি স্টেট রেগুলেটেড, সেফটি রেগুলেটর, তাছাড়া ওই এয়ারলাইন যে কোম্পানি বিমানটা তৈরি করেছিল, আর সেই সঙ্গে গোটা পৃথিবীর নানান রেগুলেটর। অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেটরদের সত্যি খুবই দ্রুত ডেকে পাঠানো হয়েছিল। ওরা যতটা বেশি সম্ভব প্রমাণ সংগ্রহ করতে চেয়েছিল। একটা জিনিস মাথায় রাখতে হবে, এমার্জেন্সি রেসপন্স কিন্তু অনেক প্রমাণ নষ্ট করে দিতে পারে। আমরা একটি ফায়ার ইঞ্জিনকে ধ্বংসস্তূপের ওপর দিয়ে যেতে দেখেছিলাম, কারণ স্বাভাবিকভাবেই ওরা মানুষকে বাঁচানোর উপরে জোর দিচ্ছিল। তারপরে কিছু বেসিক কাজ করতে হয়, যেমন পুরো বিমানটাই পাওয়া গেছে কিনা সেটা দেখা, মানে সামনে পেছনে দুদিকের দুটো উইংস, ইঞ্জিনগুলো একটা ইনভেন্টরির মতো তৈরি করা হয়, যাতে বিমানের গুরুত্বপূর্ণ কোনো অংশ ওই দুর্ঘটনাস্থলের বাইরে কোথাও পড়ে না থেকে যায়। ইন্টারিম ক্র্যাশ রিপোর্ট 30 দিনের মধ্যে প্রকাশ করতে হয়। নানা প্রশ্নের উত্তরের জন্য ভারত সরকারের ওপর প্রচন্ড চাপ আছে। এখানে যত পার্টি ইনভলভড সবাই অপেক্ষা করে আছে। ওই এয়ারলাইন সঙ্গে বোয়িং বিমান পরিবহনের নিরাপত্তা ছবিটা এখানে জড়িয়ে আছে। সাম্প্রতিককালে অনেক খারাপ শিরোনাম দেখা গেছে। লোকজন ভাবতে শুরু করেছে, আকাশ থেকে সব প্লেন এভাবে পড়ে যাচ্ছে কেন? তাহলে কি প্লেন আর সেফ নয়? 787 এয়ার ইন্ডিয়ার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই এফিশিয়েন্ট একটা এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটটা এই এয়ারলাইনে গত 10 বছর ধরে কাজ করছে, আর এগুলো নির্ভরযোগ্য। ইনফ্যাক্ট এই ঘটনার কিছুদিন আগেই ওরা আরো বোয়িং 787 ড্রিম লাইনার অর্ডার করেছিল। সাবধানতা অবলম্বন করার জন্য ইন্ডিয়ার এভিয়েশন রেগুলেটর এয়ার ইন্ডিয়ার কাছে বাকি যত বোয়িং 787 আছে সেগুলো সব ভালোভাবে পরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছে। একজন পাইলট এবং ফ্লাইট সিমুলেটরের ট্রেনার হিসেবে ক্যাপ্টেন অ্যান্ডি লির 40 বছরের অভিজ্ঞতা আছে। এই সিমুলেটরে 787 ড্রিম লাইনারের মতো একই কন্ট্রোলস আর একই ধরনের ইনস্ট্রুমেন্ট প্যানেল আছে। ক্যাপ্টেন লি এটাকে আহমেদাবাদের টেক অফ রেপ্লিকেট করার মতো করে প্রোগ্রাম করেছেন। এতে ঘটনাটা কিভাবে ঘটেছিল সেটা খানিকটা বোঝা যাবে। এবার টেক অফ করব। প্রথমে টেক অফ থ্রাস্ট সেট করব। থ্রাস্ট সেট। এবারে আমরা অ্যাক্সিলারেট করার পাশাপাশি রানওয়ের সেন্টার লাইনটা ট্র্যাক করছি। টেক অফের সময় বিমানের গতি বাড়লে বিমানের ডানায় বাতাসের বেগও বাড়তে থাকে। ওটা একটা সময়ে এমন জায়গায় গিয়ে পৌঁছবে যখন ওটা বিমানের ওজন ধরে রাখতে পারবে। তখন আমরা রোটেট করে আকাশে ভেসে যেতে পারবো। 80 নটস। প্রত্যেকটা টেক অফই একটা ম্যাক্সিমাম স্পিডে গিয়ে পৌঁছয়। যখন টেক অফ করবে কিনা পাইলটকে সিদ্ধান্ত নিতে হয়। 80 নটস চেক। স্পিডের থেকে বেশি হলে, কোনো রকম বড় ইমার্জেন্সি না হলে টেক অফ বাতিল করা হয় না। ইমার্জেন্সি যেমন আগুন, ইঞ্জিন ফেলিওর বা ধরুন প্লেন কিছুতেই মাটি ছাড়ছে না, সেক্ষেত্রে। টেক অফ রোলে সবকিছুই নর্মাল ছিল, কিন্তু এয়ারক্রাফটটা মাটি ছেড়ে রোটেশন করার পরেই সবকিছু অ্যাবনর্মাল হতে শুরু করে। V1 রোটেট। তো এবারে আমরা বিমানের নাকটা 15 ডিগ্রি ওপরে তুলে দেবো, যাতে ওটা মাটি ছেড়ে ওপরে উঠতে শুরু করে, আর ওপরে উঠে গেলে গিয়ার আপ করে দেবো। ঠিক এই সময়ই ফ্লাইট 171 মাটির দিকে নামতে শুরু করেছিল। দুর্ঘটনার একদিন পরে অফিসিয়াল ইনভেস্টিগেশন তখনও চলছিল। সেদিন একজন প্লেন এনথুসিয়াস্টের তোলা একটা অসাধারণ ভিডিও ভাইরাল হয়েছিল, আর এভিয়েশন ইন্ডাস্ট্রি ইমিডিয়েটলি ওই ভিডিওতে দুর্ঘটনার কারণের ক্লু খুঁজতে শুরু করে। বাকি সবার মতোই আমি এই ভিডিওটি দেখেছিলাম, আর এরকম ভিডিও আমি আগে কখনো। এটা কি কোনোভাবে ওই দুর্ঘটনার কারণের ক্লু হতে পারে?
সাধারণ পরিস্থিতিতে টেক অফের 2, 3 বা 4 সেকেন্ডের মধ্যেই ল্যান্ডিং গিয়ার ভেতরে ঢুকিয়ে নেওয়া হয়, খুব তাড়াতাড়ি। মানে আকাশে উঠেই ওটা ঢুকিয়ে নেওয়া হয়, কারণ ঝুলে থাকলে ওটা একটা মারাত্মক টান তৈরি করে। চাকাটা বেরিয়ে আছে দেখে বোঝা যায় যে হয় কোনো সমস্যা হচ্ছিল, আর নইলে বিমানের পাইলটরা অন্য কাজে ব্যস্ত ছিলেন। আর এটা তো একদম পরিষ্কার যে উড়ানের খুব ক্রিটিক্যাল একটা স্টেজে কোনো সমস্যা হয়েছিল, আর চালকরা তখন বিমানটা আকাশে ওড়ানোর দিকে জোর দিয়েছিলেন। ফলে যে চাকাটা নিচে নেমে আছে, এতে হয়তো দুর্ঘটনার কারণটা বোঝা যায় না, কিন্তু এটুকু বোঝা যায় যে ওরা অন্য কোনো কাজে ব্যস্ত ছিল। ও প্রত্যেকটা বড় এয়ারক্রাফটে একটা করে ফ্লাইট ডেটা রেকর্ডার আর একটা ককপিট ভয়েস রেকর্ডার রাখতেই হয়। কখনো কখনো এই যন্ত্র একটাই থাকে, আবার কখনো কখনো এটা দুটোও থাকে। তো এই ককপিট ভয়েস রেকর্ডার দুজন পাইলটের অডিও ফিড রেকর্ড করে, সঙ্গে ককপিটের একটা এরিয়া মাইক্রোফোনের ফিডও নেয়। ওটা ফ্লাইটের শেষ 2 ঘন্টা কন্টিনিউয়াস লুপে রেকর্ড করে। আর ওদিকে ফ্লাইট ডেটা রেকর্ডার এয়ারক্রাফটের বিভিন্ন প্যারামিটার রেকর্ড করে, মানে দরজা বন্ধ হয়েছিল কিনা, ফ্ল্যাপ কিভাবে মুভ করেছিল, ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বেশ কিছু ঘন্টার এরকম কয়েকশো প্যারামিটারের রিপোর্ট ওখানে রেকর্ড করা থাকে। এর ফলে পরে ভালো করে চেক করে দেখা যায় কোনো নির্দিষ্ট ফ্লাইটে কোনো সমস্যা ছিল কিনা, যে কারণে দুর্ঘটনা হয়েছিল, আর সেগুলো অন্য কোনো ফ্লাইটে দেখা যাচ্ছে কিনা। ব্ল্যাক বক্সের ভেতরের ডেটা বিশ্লেষণ করা শুরু করতে 12 দিন সময় লাগবে। পাশাপাশি তদন্তও চলছে। বিমানের প্রত্যেকটা টুকরো খুঁজে বের করা হয় এবং তারপরে সাধারণত হ্যাঙ্গারে পুরো এয়ারক্রাফটটাই আবার তৈরি করা হয়। সেটার প্রত্যেক প্লেনের ঠিক নিচেই একটা কিছু দেখা গেছিল। এটার কথা খুব বেশি লোক জানে না। আর র্যাম এয়ার টারবাইন নামের এমার্জেন্সি ডিভাইস সৌভাগ্যক্রমে খুব বেশি ব্যবহার করার দরকারও পড়ে না। এটার ডাকনাম হলো র্যাট। এরোপ্লেনের নিচ দিয়ে ছোট প্রপেলারটি নামিয়ে দেওয়া হয়, এটা খুব জোরে ঘুরতে শুরু করে। র্যাট আসলে এমার্জেন্সি ইলেকট্রিক্যাল সাপ্লাইয়ের ব্যবস্থা করে। এই টারবাইনের প্রপেলারের উপর দিয়ে যখন জোরে হাওয়া বয়ে যায়, তখন সেটা সামান্য পরিমাণে ইলেকট্রিক তৈরি করে, মানে খানিকটা উইন্ড মিলের মতো। এটা ব্যাকআপেরও ব্যাকআপ বলা চলে। র্যাট সচরাচর তখনই ব্যবহার করা হয় যখন পাওয়ারের মারাত্মক অভাব হয়। এই 3টে জিনিসের যে কোনো একটা হলে এটা ব্যবহার করা হয়ে থাকে। একদম টোটাল ইলেকট্রিক ফেলিওর, তখন প্লেনটাকে উড়িয়ে নিরাপদে ল্যান্ডিং করার জন্য খানিকটা ইলেকট্রিসিটির দরকার হয়। দ্বিতীয়টা হলো টোটাল হাইড্রোলিক ফেলিওর, তখন ফ্লাইট কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়। আর তৃতীয় হলো ডুয়াল ইঞ্জিন ফেলিওর, এটা হলে বিমানে কোনো রকম পাওয়ারই থাকে না। টেক অফ থ্রাস্টের সময় বিমানের ইঞ্জিনে যে ধরনের শব্দ শোনা যায়, সেদিন কিন্তু সেরকম শব্দ শোনা যায়নি। সেটা কেন হয়েছিল? ওই 787-এ লাগানো ছিল জেনারেল ইলেকট্রিক কর্পোরেশনের তৈরি দুটো GEnx-1B জেট ইঞ্জিন। বড় লং রেঞ্জ এয়ারলাইনে সাধারণত এই ধরনের বড় জেট ইঞ্জিন লাগানো থাকে। এর কাজ করার পদ্ধতি হলো সাক, স্কুইজ, ব্যাং আর ব্লো। প্রথমে বাতাস টানা হয়, ইনটেকে ঢোকে, ইঞ্জিনের মধ্য দিয়ে সেটা কম্প্রেসার স্টেজে যায়। কম্প্রেসার স্টেজ বাতাসটাকে স্কুইজ করে গরম আর হাই প্রেসার তৈরি করে, তারপর সেটা চলে যায় কম্বাশন চেম্বারে আর কন্ট্রোলড এক্সপোশন হয়। এটা টারবাইন স্টেজে এক্সপ্যান্ডেড হয়ে যায়। টারবাইন কম্প্রেসারটা চালায়, তারপর হাই প্রেসার এয়ার নজেল বা এক্সস্ট প্রচন্ড গতিতে বেরিয়ে যায়, আর সেটাই বিমানের থ্রাস্ট তৈরি করে। এয়ার ইন্ডিয়ার দাবি অনুযায়ী ফ্লাইট 171-এর একটা ইঞ্জিন একদম নতুন ছিল, আর একটার সার্ভিসিং এর ডেট ছিল 2025-এর ডিসেম্বর মাসে। দুর্ঘটনার 30 দিন পরে ইন্ডিয়ান এয়ারক্রাফট ইনভেস্টিগেশন ব্যুরো প্রিলিমিনারি রিপোর্ট প্রকাশ করেছিল। সেখানেই ফ্লাইট রেকর্ডারের শকিং ডেটা সামনে আসে। স্থানীয় সময় দুপুর 1:39 প্লেনটা আকাশে উড়েছিল। বোয়িং 787 ড্রিমলাইনারের ফিউল সুইচগুলো
সেন্ট্রাল কনসোলেই থাকে, থ্রাস্ট লিভারগুলোর ঠিক নিচেই। এয়ারক্রাফট ইঞ্জিনগুলো একবার নর্মালি রান করতে আর ফাংশন করতে শুরু করলেই ইঞ্জিন ফুল টেক অফ থ্রাস্টে জ্বালানি টানতে শুরু করার কথা। এখানেও সেটা হয়েছিল। এবারে সুইচটা রান থেকে কাট অফে চলে গেলেই তেল যাওয়া একদম বন্ধ হয়ে যায়, ইঞ্জিনে কোনো তেল যায় না। ওটা ইঞ্জিন বন্ধ করার একটা রাস্তা। ইন ফ্লাইট এমার্জেন্সি বা ল্যান্ডিং এর পরে ওটা ইউজ করা হয়, কিন্তু উড়ানের মাঝে ওই সময়ে ওটা করার কোনো প্রশ্নই ওঠে না। এমার্জেন্সি ছাড়া উড়ান চলাকালীন কখনো ফিউয়েল কাট অফ সুইচ ব্যবহার করা হয় না। যেমন ধরুন, বাম দিকের ইঞ্জিনে যদি আগুন ধরে যায়, তাহলে আমরা কি করি, ওটার তেলটা বন্ধ করে দিই, কারণ তেল না গেলে আগুনটা নিভে যাবে। টেক অফের 26 সেকেন্ড পরে প্লেনটা মেইডে কল করেছিল, আর তার 6 সেকেন্ড পরে ভেঙে পড়ে। ছিল নাকি এটার অন্য কোনো ব্যাখ্যা আছে?